আপনি কি ফ্যামিলি নিয়ে লাদাখ যাওয়ার প্ল্যান করছেন? তাহলে টোটোলিশিয়াসের এই ব্লগটা দেখে ফেলুন। আমি অর্ঘ্য আর আমার সঙ্গে মল্লিকা আর আমরা একসাথে টোটোলিশিয়াস। আমাদের এই চ্যানেলে আমরা ট্রাভেল ব্লগস দিই, আপনারা জানেন। আজকে আমরা এসে গেছি লে মার্কেটে, আর লে মার্কেটের ভাইবটা জাস্ট টু গুড। আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টোটোলিশিয়াস। আমি আর মল্লিকা একটা নতুন ব্লগ আর নতুন সিরিজ নিয়ে আবার চলে এসেছি আমাদের চ্যানেলে। এবার আমরা যাচ্ছি কলকাতা থেকে লাদাখ, প্রথমে লে, তারপর নুব্রা, আর বাকি প্ল্যানটা আপনারা দেখতে থাকুন। আজকের দিনটা আমাদের শুরু হচ্ছে কলকাতা বিমানবন্দরে। দিল্লি থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট, যেটা ছাড়বে সকাল 6টার সময় আর লাদাখে পৌঁছচ্ছে দুপুর 2টোর সময়। এই ট্রিপের সমস্ত ইনফরমেশান আমরা আপনাদের সাথে শেয়ার করব। অফকোর্স দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন এগোনো যাক। আজকে সকাল সকাল একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। আমাদের যখন সিকিউরিটি চেকিং চলছিল, প্রথমবার আমরা এতটা কড়াকড়ি দেখলাম কলকাতা বিমানবন্দরে। প্রায় 1 ঘন্টা নিল, এবং শুধু তাই নয়, প্রতিটা প্যাসেঞ্জারের জন্য সিকিউরিটি চেকিং অত্যন্ত কড়া হয়ে গেছে। আমাদের এই যে ডিজিআই যে মাইকটা পর্যন্ত আমি ইউজ করছি, সেটাও 2-3বার চেক করা হলো। রাত্রিবেলা ঘুম হয়নি ঠিক করে, তাই চোখ খুলে আছে। আমরা লেতে গিয়ে অ্যাক্লিমেটাইজ করার জন্য প্রথম কিছুক্ষণ ঘুমোবো, সেটাই প্ল্যান। লেতে আমাদের গাড়ি অলরেডি বুকড রয়েছে। আমরা কোনো ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে কিন্তু লাদাখ যাচ্ছি না। আমি আর মল্লিকা পুরো প্ল্যানটা নিজেরা করেছি, বা বললে চলে মল্লিকা এই প্ল্যানটা বেশিরভাগ করেছে। তাই জন্য আমি খুব চিন্তামুক্ত এবারে। আমি শুধু ঘুরবো। কলকাতা থেকে লাদাখের কোনো ডিরেক্ট ফ্লাইট নেই। সবকটা ফ্লাইট ভায়া নিউ দিল্লি, কানেক্টেড ফ্লাইট। সারাদিনে বেশ কয়েকটা ফ্লাইট কলকাতা থেকে আপনাকে লাদাখ পৌঁছে দেবে। তার মধ্যে সবথেকে সময় সাশ্রয়ী যেই ফ্লাইটটা, সেটা ছাড়ে একদম ভোরবেলা ঠিক 6টার সময়। নিউ দিল্লি নামায় 8টা, 2-3 ঘন্টা লে ওভারের পর 12টা থেকে 12:30টার মধ্যে আপনি লে এয়ারপোর্টে পৌঁছে যাবেন। অর্থাৎ বাকি দিনটা আপনি আরামসে বিশ্রাম নিয়ে কাটাতে পারেন। উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট আওয়ার রিসেন্ট বাই। আমরা রিসেন্টলি ডিজেআই মাইক 2 কিনেছি কলকাতার ওই মেট্রো গলি থেকে, অ্যান্ড খুব ভালো সাউন্ড দিচ্ছে। মানে আমরা পরে দেখে হয়তো বুঝতে পারবো, বাট আই অ্যাম গেসিং যে আমাদের আগের ভিডিওগুলোর থেকে আমাদের অডিওটা নিশ্চয়ই বেটার। যাই হোক, যেটা বলার জন্য শুরু করলাম কথা, সেটা হচ্ছে যে আমরা ফাইনালি গেমটা বুঝতে পেরেছি। এতগুলো গ্যাজেটস নিয়ে আমরা ট্রাভেল করি, যে কলকাতা বিমানবন্দরে ওই কড়াকড়িটা আসলে ঠিক গ্যাজেটটা ঠিক সময় না পাওয়ার জন্য হচ্ছে। ভেতরে কোনো না কোনোর ব্যাটারি থেকে যাচ্ছে, বা কোনো না কোনো ইলেকট্রনিক ডিভাইস তার ব্যাগ থেকে বার করা হচ্ছে না, যার জন্য ওই ব্যাগটা স্ক্যান করা যাচ্ছে না। যেহেতু ইলেকট্রনিক ডিভাইস ব্যাগের স্ক্যানিংটাকে ব্লক করে দেয়, তো আমরা শুধু ল্যাপটপ, শুধু মোবাইল অ্যান্ড ক্যামেরা বার করেছি। ডিজেআই এই যে অ্যাকশন ক্যামেরাটা ইউজ করছি, সেইটা বার করেছি। এটার মাইকটা আমরা দিইনি তখন, আর মাইকের ব্যাটারি। এইবারে আমাদের এত গ্যাজেটস ছিল, মানে ওর গোটা ব্যাকপ্যাকটার মানে 90% গ্যাজেটসে ভর্তি। তো মোটামুটি পুরো ব্যাগটাকেই ওপেন করে একটা ট্রেতে দেওয়া হয়েছে এইখানে দিল্লি এয়ারপোর্টে। অ্যান্ড আমাদের কোনো ইস্যু হলো না, সুন্দরভাবে সিকিউরিটি চেক ইন কমপ্লিট হয়ে গেছে। দিল্লি এয়ারপোর্ট আমাদের বিশেষ পছন্দের। এত ছড়ানো বিস্তীর্ণ, তা সত্ত্বেও সব কিছুই কেমন যেন হাতের নাগালে মনে হয়। তাই এখানে 3-4 ঘন্টার একটা লে ওভার কাটানো কোনো বড় ব্যাপার নয়। আমাদের যে ড্রাইভার যাকে আমরা বুক করেছি, তো ওই ভদ্রলোক এতই সুইট, এখনও অবধি আমাদের সাথে কথা বলে যা মনে হয়েছে ওনার সাথে। তো একটু আগে উনি ফোন করলেন আমাকে, সকালবেলা অ্যাকচুয়ালি ফোন করেছিলেন, আমি তো ফ্লাইটে ছিলাম। তো এখন আমি ওনাকে কল ব্যাক করলাম। তো উনি বললেন যে আজকে সারাদিন একদম রেস্ট করতে, কোথাও না যেতে, যেটা আমাদের অ্যাকচুয়াল প্ল্যান ছিল। আজকে আমাদের এমনিতে কোনোরকম কোনো প্ল্যান নেই, জাস্ট হোটেলে গিয়ে রেস্ট করাটা দরকার, যেহেতু অ্যাক্লিমেটাইজ
খুব ইম্পর্ট্যান্ট। আমরা যেহেতু ফ্লাইটে করে যাচ্ছি, বাই রোড যাচ্ছি না, সেই জন্য তো সেটাই ড্রাইভার যিনি ছিলেন উনিও সেম কথা বললেন যে জাস্ট হোটেলে বসে রেস্ট নিতে এবং ভালো করে জল খেতে। জল খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। যদি আপনারা ফ্লাইটে করে লেতে ট্রাভেল করেন তাহলে প্রথম দিন অ্যাটলিস্ট প্রথম দিনটা একদম হোটেলে রেস্ট করবেন এবং নর্মালি যতটা জল খান তার থেকে অনেক বেশি জল খাবেন। নিজেকে ভালো করে হাইড্রেটেড রাখাটা খুব দরকার। এটা আপনাকে অ্যাক্লিমেটাইজেশনে খুব হেল্প করবে। তো আমরা একটু হালকা স্ন্যাক্স ট্যাক্স খেয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ কোক খেয়ে আমরা এগোবো। অলরেডি স্যান্ডউইচটা যে খাইয়েছিল ইট ওয়াজ কোয়াইট হেভি। ফাইনালি আমাদের ফ্লাইট এসে গেছে আর এস্টিমেটেড টাইম 11:20। আমাদের 11:30টায় ফ্লাইট ছাড়ার কথা ছিল, 10 মিনিট এগিয়ে গেছে। দেখা যাক কী আছে কপালে, কেমন ওয়েদার পাই, কেমন অ্যাডভেঞ্চার হয় আর কেমন লাগে প্রথম দিনের অভিজ্ঞতা ইন টার্মস অফ অক্সিজেনেশন, অ্যাক্লিমেটাইজেশন, বডি কীভাবে রিয়াক্ট করে। যদি আমরা এর আগে হাই অল্টিটিউডে ঘুরে এসেছি, কিন্তু এটা আলাদা হতে চলেছে, দ্যাটস ফর শিওর। গুড মর্নিং। টিকিট কাটার আগে একটু দামটা চেক করে নেবেন, কারণ এই রুটের ফ্লাইট সিজনের ওপর নির্ভর করে দামটাকে অনেক বাড়িয়ে রাখে বা অনেক সময় কমিয়েও রাখে। অফ সিজনে যেমন আপনি টিকিট পাবেন 6,000-7,000 টাকা পার পারসন পার সাইড, সিজনের সময় কিন্তু এর দাম বেড়ে হয়ে যায় প্রায় 20,000 টাকা। ফাইনালি আমাদের ফ্লাইট উঠলো, আমরা চলেছি লের দিকে। ভীষণ সুন্দর একটা ঝলমলে দিন, আশা করছি খুব একটা মেঘ পাবো না। লেটস ফাইন্ড আউট হাউ দ্য ভিউ ইজ। আমাদের ড্রাইভার কল করেছিল, যেহেতু লেতে পৌঁছে আমাদের মোবাইল কাজ করবে না, তাই ও আমাদের নাম একটা কাগজে লিখে ওই এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করবে আমাদের জন্য, এমনটা জানালো। দিল্লি টু লাদাখের ফ্লাইটে চেষ্টা করবেন সবসময় উইন্ডো সিটটা নেওয়ার, কারণ এই রুটে কিন্তু দারুণ ভিউ আপনার জন্য অপেক্ষা করে। সামান্য কিছু পয়সা বেশি লাগলেও এই সময়টায় যদি এই ভিউটা মিস করেন তাহলে কিন্তু আপনার জার্নির অনেকটাই সুন্দর জিনিস একটা মিস থেকে যাবে। আমরা অনেককেই বলতে শুনেছি যে বাঁদিকের ভিউগুলো ডান দিকের থেকে বেটার। ফ্লাইটের মুখের দিকে তাকিয়ে যদি আপনার বাঁদিকে এ সিরিজের সিটটা আপনি কাটতে পারেন তাহলে সবথেকে ভালো ভিউটা পাবেন। কিন্তু এটা অনেক সময় নির্ভর করে যে আপনার ফ্লাইট কোন রুটটা নিচ্ছে। যদি ডিরেক্ট এই লাদাখের পর্বতমালার ওপর দিয়ে ফ্লাইটগুলো গিয়ে থাকে তাহলে কিন্তু দুদিকেই আপনার জন্য সুন্দর কিছু দৃশ্য অপেক্ষা করে থাকবে। ফাইনালি আমরা বেরিয়েছি এয়ারপোর্ট থেকে। লাগেজ দিতে অনেকটাই দেরি করলো, আর লে এয়ারপোর্ট যেহেতু ডিফেন্স এয়ারপোর্ট তাই জন্য ওর ভেতরে কোনো ভিডিও বা ছবি তোলা অ্যালাউড নয়। তো আমরা বাইরে বেরিয়ে এবার ভিডিও করছি। এই হচ্ছে আমাদের প্রিপেড ট্যাক্সি বুথ, যারা ট্যাক্সিতে আসবেন এখান থেকে বুক করতে পারেন। ইট ইজ জাস্ট 200 না 100 to 150 মিটার্স ফ্রম দ্য মেন এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টটা ডিফেন্স যেহেতু শেয়ার করে, আমি আগেই বললাম, তো সেই জন্য একদম ভেতরে কোনো রকম প্রাইভেট ক্যাব বুকিং পাবেন না। আগে থেকে হয় ক্যাব বুক করে আসবেন, নাহলে বাইরে এই পার্কিংয়ে আসার পর আপনারা বুক করতে পারবেন। আমাদের যেহেতু রিকজিন ভাইয়ের সাথে কথা বলা ছিল, উনি আজকে আসতে পারেননি, ওনার একটা বড় ট্রিপ চলছে, উনি কালকে আসবেন। ওনার ভাই কিলনেশ আজকে আমাদের পিক আপ করছে। আমরা যাব প্যাংগং হোটেল, সেখানেও আমাদের অ্যাকচুয়ালি বুক করা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সেপ্টেম্বরের সেকেন্ড উইক, হিউমিডিটি বেশি না থাকলেও টেম্পারেচার কিন্তু আছে, বাইরে বেশ গরম লাগছে। আমার একটা টি শার্টে হয়ে যাচ্ছে, মানে গরমই লাগছে আর কি। যেহেতু ডেজার্ট এরিয়া, আপনারা জানেনই সকালবেলা গরম বেশি হয়, রাত্রিবেলা ঠান্ডা নেমে যায় ইভিনিংয়ের পর। তো আমাদের ড্রাইভার এখন আমাদের বিভিন্ন জায়গায় দাঁড় করাচ্ছে, যদি আমাদের জন্য একটা সিম পাওয়া যায়, কারণ কলকাতার সিম কার্ড বা দেশের অন্যান্য জায়গার সিম কার্ড এখানে কাজ করবে না। সো একটা দোকানে পাওয়া গেছে, আমরা এখন সিম কার্ডের অ্যাপ্লিকেশন করে নতুন নাম্বার নেব লাদাখে ঘোরার জন্য এবং লাদাখে ইউজ করার জন্য। এই সচিন কমিউনিকেশনস, মিনিট 5 ট্রাভেল করলাম আমরা, এখান থেকে আমরা সিম তৈরি করব।
মনে রাখবেন আপনাদের যদি এয়ারটেলের পোস্টপেড সিম থাকে আপনারা কিন্তু অল ওভার লাদাখই ইউজ করতে পারবেন, কারণ নেটওয়ার্ক ভালো পাবেন প্যাংগং বা সোমরিরি বা অন্যান্য অফবিট এরিয়াতেও। আর অফবিট এরিয়াগুলোতে জিও ভালো পাবেন না, এর মধ্যে জিও তাও পেয়ে যাবেন। আই উড সাজেস্ট, এবং ওনারাও আমাকে সাজেস্ট করলেন যে আপনি এয়ারটেল নিন। আমার অলরেডি এয়ারটেলের একটা সিম ছিল যেটা প্রিপেড, সো ফর দ্যাট রিজন আমি ওটাকে এখানে ইউজ করতে পারছি না, আপনাকে পোস্টপেড সিমই রাখতে হবে। এক্সপিরিয়েন্স খুবই স্মুথ ছিল। আমাদের জাস্ট 10 মিনিট লাগলো দুজনের দুটো সিম নিতে। দুটো সিম আমাদের পড়লো 500 টাকায়, ডিপেন্ডস কোন প্ল্যান আপনারা নিচ্ছেন। আমরা 1.5 জিবি ডেটা পার ডের প্ল্যান নিয়েছি, সেটা আমাদের 500 টাকা ইচ সিম পড়লো। সেটা 1 মাস ভ্যালিড, কিন্তু উনি বললেন যে এই সিমটা অন্যান্য জায়গাতেও, মানে আপনি কলকাতা বা অন্য কোথাও ফিরে গিয়েও সিমটা ইউজ করতে পারেন। আরও দুটো প্ল্যান আছে, 450 রুপিসের একটা প্ল্যান আছে এই সার্কিটে, আর 600-এর একটা প্ল্যান আছে। 450-তে আপনি পাচ্ছেন 1 জিবি পার ডে, আর 650-তে আপনি পাচ্ছেন 2 জিবি পার ডে। তো আমরা দুজনে দুটো সিম নিয়ে ওনারাই ফিট করে দিলেন, কিচ্ছু আনতে হবে না, জাস্ট আপনার ফোনটা দিতে হবে। নতুন টেম্পোরারি নাম্বারও ক্রিয়েট করে দিলেন। এটাকে শুধু চালিয়ে যেতে আপনাকে মাসে 10 টাকা করে দিতে হবে পরবর্তীকালে। যেই মাস থেকে আপনি বন্ধ করবেন সিম ইনভ্যালিড হয়ে যাবে। আমরা এসে গেছি দ্য প্যাংগং হোটেলে। আমরা বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, আপনারাও সেটা করতে পারেন, অথবা প্যাংগং হোটেলের নাম্বার আমরা নিচে দিয়ে রাখছি, আপনারা ডিরেক্টও যোগাযোগ করতে পারেন। আমরা নিয়েছিলাম ডিলাক্স রুম, কিন্তু দ্য প্যাংগং হোটেলে সুপিরিয়র রুম অ্যাভেলেবেল ছিল বলে ওনারা আমাদেরকে আপগ্রেড করে দিয়েছেন। তো আমরা এখন সুপিরিয়র রুমে শিফট করব। চলুন। आप लोग का कितना पुराना है पैंगोंग होटल? 40-50 ईयर्स पुराना है, बट ये वाला ब्लॉक जहाँ पे आपको रूम जैसा प्लेन में तो वो कुछ साल ही हो गए उसको अपडेट हुए। ये इंटीरियर तो नया दिख रहा है ना पूरा एकदम। এখানে আপনারা খাবার দাবারও পাবেন, আমরা আজকে এখানেই খাবো। টু গুড। দ্য অনলি থিং হচ্ছে এই কাপড়ের কার্পেটটা একটুখানি ময়লা হয়। বাহ, বারান্দা করা আছে দেখ প্রতিটা ফ্লোরে ফ্লোরে। এই নিচে একটা বাগান, ওইখানে আমরা বসে কালকে সকালে ব্রেকফাস্টটা সারতে পারি। পাশে ওইখানে মনে হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে, আর দূরে স্নো ক্যাপড মাউন্টেন দেখা যাচ্ছে। রাইট। এখানে জুম করলে হয়তো বুঝতে পারবেন না, আমরা ফোনে একটা ভিডিও করি। তো ওরা এই যে আপগ্রেডটা আমাদের করলো ডিলাক্স রুম থেকে সুপিরিয়র রুম, দিস ওয়াজ ফ্রি অফ কস্ট, কারণ অ্যাভেলেবেল ছিল। আর ডিলাক্স রুমের জন্য আমরা পার ডে ওদেরকে দিচ্ছি, অ্যাকচুয়ালি 3 দিনের জন্য ওদেরকে দিচ্ছি ওরা আমরা 7,000 টাকা ইনক্লুডিং জিএসটি। তো রুমটা ছোট, এবং সে ইটস এ ভেরি স্পেশিয়াস রুম, কিন্তু রুমটা খুব নিটলি ডান লাইক দ্য রেস্ট অফ দেয়ার ইন্টিরিয়ার। ঢুকেই বাদিকে হচ্ছে ওয়ার্ডরোব, হ্যাঙ্গার রয়েছে, জল রয়েছে, গ্লাসেস রয়েছে, এবং চা বানানোর অন্যান্য যা যা জিনিসপত্র হয়, একটা পুরো ওয়ার্ডরোব স্পেস, সুটকেস স্পেস। ডান দিকে আপনি যদি ঘুরতে থাকেন তাহলে আমাদের এই বেডটা রয়েছে, বেডের দুদিকে দুটো সাইড টেবিল। নাও দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস রুম ইজ, ফলো মি, এইখানে এই চেয়ারটায় বসে ওই ভিউটাকে এনজয় করা, পুরো বরফে ঢাকা পাহাড় এবং তার সামনে গাছগুলো। অ্যান্ড নাও দ্য সেকেন্ড বেস্ট থিং অ্যাবাউট দিস রুম ইজ দ্য বাথরুম। বাথরুমটা বেশ বড়, উইথ আ বেসিন, একটা বিশাল মিরর, বেদিং স্পেসটা দারুণ, আর অফকোর্স ওখান থেকেও ভিউটা অ্যাজ গুড। আমরা একটু ফ্রেশন আপ হয়ে এখন নিচে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে লাঞ্চ করতে। লাঞ্চের মেনুটা এদের খুবই ছোট, ভাত, রুটি, চিকেন মশালা, কড়াই চিকেন, চিকেন ভর্তা, এই 2-3টে জিনিস পাওয়া যায়। আর পনির নিলেও তার মধ্যে ওই মটর পনির, আলু মটর, ওই সমস্ত।
আর বাকি সমস্তই হচ্ছে ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্স আইটেম। তো আজকে যেহেতু আমরা অলরেডি লেট, আমরা একটু রেস্ট নিতে চাই, সো আমরা এখানেই লাঞ্চটা করব বলে ঠিক করেছি। লে মার্কেটের খুব কাছেই দ্য প্যাংগং হোটেলে আমাদের 3 দিনের টানা বুকিং ছিল। হোটেলটা যেমন বাজেট ফ্রেন্ডলি, তেমনি লে ম্যাল মার্কেটের থেকে একদম হাঁটা পথে। হোটেলে গরম জল, খাবার দাবার, ব্রেকফাস্ট এই সব কিছু অ্যাভেলেবেল। ট্যাক্স মিলিয়ে আমাদের দিন প্রতি খরচ পড়ল 2300 টাকা। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়েছি আমরা, আমাদের প্ল্যানে ইনক্লুডেড আছে। তো এইটা হচ্ছে ওই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্লেস। খুব বেশি লোক এই মুহূর্তে নেই এখানে খাওয়ার জন্য, আমরা একাই আছি। আমাদের খাবার এসে গেছে, চিকেন কারি আর তার সঙ্গে রুটি। গ্রেভিটার থিকনেসটা কিন্তু খুব সুন্দর, ওপর থেকে দেখেই যেটা লাগছে। আর কারির রঙও খুব সুন্দর হয়েছে, আপনারাই দেখুন। দ্য কনসিস্টেন্সি ইজ রিয়েলি গুড, বেশ থকথকে গাঢ় একটা গ্রেভি। সো খেয়ে দেখি কেমন হয়েছে। একটু মাংসটাকে কাচাই। ওকে, মাংসটা একদম গলে যাওয়া নরম নয়, একটু টাফ রয়েছে মাংসটা। একটু আদা আদা রয়েছে। ওভারঅল টেস্টটা খুব ব্যালেন্সড, নো ডাউট। আদা রসুনও কাটা রয়েছে ছোটো ছোটো করে, ভালোই লাগছে, মানে ঠান্ডার মধ্যে তো। বাট হ্যাঁ, মাংসটা একটু নরম হলে একটু সুবিধে হতো। এটাকে কামড়ে খেতে হবে। মাংসটা সত্যি সেদ্ধ হয়নি অতটা ভালো করে, সেদ্ধ হয়নি বলবো না, বাট আর একটু সেদ্ধ খাই সাধারণত। আমরা সেকেন্ডবার আবার রুটি অর্ডার করাতে এইরকম গোল গোল ফুলকা দিয়ে গেল, দেখুন। ভালোই, ওভারঅল কিন্তু খারাপ লাগছে না, খাবার ভালো হয়েছে। আমরা একটু ঘুমিয়ে উঠলাম, ওই ধরুন 2.5-3 ঘন্টা। এটা লাদাখে এলে প্রথম দিন সবাই খুব রেকমেন্ড করে, বিকজ ইটস আ পার্ট অফ দ্য অ্যাক্লিমেটাইজেশন। অনেক দিন পর বোধহয় কোথাও একটা ঘুরতে গিয়ে আমরা স্রেফ হোটেলে ঢুকে ঘুমিয়ে পড়েছি। আই থিঙ্ক ওই যখন বাড়ির কাছাকাছি মন্দারমণি বা বোলপুর গিয়ে থাকি তখন এমনটা হয় যে প্রথম দিন গিয়ে শুধু ঘুমাই। যাই হোক, আমরা ঘুমিয়ে উঠেছি, এখন 5:15 বাজে, এখনও বাইরের রোদ। আমরা যতটা স্মুথলি প্রথমে পুরো প্রসেসটার সাথে অ্যাডাপ্ট করব ভেবেছিলাম, যেহেতু আমাদের প্রায়ার এক্সপিরিয়েন্স রয়েছে এই উচ্চতায় দিন রাত কাটানোর, কিন্তু অতটা ইজিলি আমরা কিন্তু অ্যাডাপ্ট করতে পারছি না। মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেথলেসনেস। আমরা একটু মানে হাঁটার পরেই বা জাস্ট একটা সুটকেস তুলে এদিক থেকে ওদিক রাখলাম, পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর দ্যাট ইজ আ পার্ট অফ দ্য প্রসেস। একটু একটু পুশ করতে করতে কতটা নিঃশ্বাস টানবো না টানবো সেইটার জন্য প্রথম দিনটা যাবে, বুঝতে পারছি। বেশ টায়ার্ড লাগছে, এক তো কালকে ঘুম হয়নি, আর দ্বিতীয়ত অক্সিজেনটার অভাব বোধ করছি প্রতিপদে। এই যে কথা বলছি আমি হাঁপিয়ে যাচ্ছি। তো এইটা পার্ট অফ দ্য ফার্স্ট ডেজ প্রসেস। আমরা অনেকটা কাটিয়ে উঠেছি, এরপর খুব আস্তে আস্তে হেঁটে আমরা যাব লে মার্কেটের দিকে, একবার ম্যাল রোডটা দেখতে যাব। তো রেডি হয়নি এখনও, দেখুন সুন্দর ঝলমলে বিকেল দেখা যাচ্ছে বাইরে। চলুন। এখন বাজে 6:10, আমি কেন সানগ্লাস পরে আছি আমি জানি না, বাট বাইরে রোদ আছে। আমরা যাচ্ছি মার্কেটের দিকে হেঁটে হেঁটে দুজনে, আর আশেপাশের পুরো জায়গাটা আমরা এক্সপ্লোর করব। কিরে গুড্ডি, এখন কি কোভিড নাকি? মাস্ক পরে ঘুরছিস কেন? কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, আর লেহ লাদাখে প্রচুর ধুলো, চারপাশে ধুলো উঠছে, তাই আমি মাস্ক ক্যারি করছি। যাদের ডাস্ট অ্যালার্জি আছে বা ধুলোয় প্রবলেম আছে নিয়ে আসবেন। ওই দেখুন এখনও রোদ আছে, প্রায় 6:30 বাজতে চললো। এই হোটেলটা খুব সুন্দর, লে ভিলা। আমার মনে আছে এটা মেক মাই ট্রিপে দেখেছিলাম। এই রাস্তাটায় দুপাশে শুধুই হোটেল। এই রাস্তাটা বেশ সুন্দর না? খুব বেশি জোরে হাঁটা যাচ্ছে না, একটু হেঁটে হেঁটে দাঁড়াতে হচ্ছে। রাস্তা খুব একটা উঁচু নয়, কিন্তু ল্যাক অফ অক্সিজেন। দ্য ইন্ডাস ভ্যালি হোটেল, এটা আরেকটু প্রিমিয়াম, আরেকটু প্রাইসি, বাট খুব ভালো। আসলে আমরা তো এখন অত বড় ইউটিউবার হইনি যে হোটেলটা আমাদেরকে অভ্যর্থনা জানাবে। তো আমরা নিজেদের পয়সায় ঘুরি, পুরো ঘোরাটা শেষ হলে দেখা যাক
আমাদের ভাড়ারে কত পড়ে রইলো। সেই অনুযায়ী আমরা শেষ দিনের হোটেলটা বুক করব। আমরা ওই দিনের হোটেলটা এখনো অবধি বুক করিনি। হ্যাঁ, এরকম হতে পারে একটা হস্টেলে থেকে গেলাম দুজনে, আবার এমনও হতে পারে যে যদি মেপে চুপে চলি তাহলে হয়তো ইন্ডাস ভ্যালিতে একটা রাত থাকলাম। তাহলে আপনাদের জানাতে পারবো যে কী ধরনের পরিষেবা আপনারা এক্সপেক্ট করতে পারেন। আগেও যেটা জানিয়েছি, আপনারা যদি ফ্লাইটে করে লেহ যান তাহলে প্রথম দিন অ্যাক্লিমেটাইজ করা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু অক্সিজেন অনেকটাই কম উচ্চতার কারণে, তাই আমাদের ফুসফুসের একটু সময় লাগে সেই অক্সিজেনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। আমাদের হোটেল থেকে আমরা হেঁটে অলমোস্ট মিনিট 5-7 গেলাম, আসতেই মার্কেটের মেইন চকে এসে পড়লাম। আমরা আজকে হয়তো কেনাকাটা করব না, দেখি গিন্নির কি ইচ্ছে হয়। হ্যালো হ্যালো হ্যালো। আমরা সম্ভবত ওই দিকটায় যাব, প্রচুর ট্রাফিক রয়েছে এই চৌরাস্তার মোড়ে। অ্যান্ড ফাইনালি হিয়ার উই আর, গুড ডে। হিয়ার উই আর ইন লে মার্কেট। ফাইনালি অন্ধকার হওয়ার আগে চলে এসেছি। কেনাকাটা কতদূর করবো জানি না, কিন্তু ঘুরে ঘুরে আজকে দেখে যাই। এ দেখ, সামনে একটা মসজিদ, কিন্তু একটা টিবেটান স্টাইলে, উপরের আবার স্টাইলটা গম্বুজের মতো। কিন্তু এটা এত সুন্দর বাজাচ্ছে, খুবই সুন্দর বাজাচ্ছে। ওই জায়গাটা পুরো একটা মাহল তৈরি হয়ে গেছে। টিবেটান ফ্লুট, একটা পেন্টাটনিক স্কেল, জাস্ট সূর্যটা ডুবছে, সানসেটটা হচ্ছে, খুব সুন্দর। সত্যি খুব সুন্দর। আরে মানালির মেলের মতোই ঘিঞ্জি ব্যাপারটাও নেই, মানে এত লোক, এত বিক্রেতা, এত গাড়ি, সব কিছু খুব ছোট জায়গার মধ্যে। এই মেলটা দেখ অনেকটা বিস্তৃত, একটা রাস্তা নয়। বিস্তৃত, কিন্তু হয়তো জুন জুলাইতে এলে পরে হয়তো আরেকটু বেশি ভিড় দেখা যেতে পারে। সেটা হতে পারে, এক সিজনে আসেনি বলে হয়তো। হ্যাঁ, মানে সিজনটা তো আমরা ভালোই পাচ্ছি, শুধু ভিড়টাকে এড়ানো গেল আর কি। বেশ অনেকটা গ্যাংটকের মেল রোডটার কথাই মনে হ্যাঁ, পড়ে। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। कैसा रिश्ता है ये कैसी आंखें। वाओ, আমার মনে হয় যে কোনো জায়গা দেখার দুটো ওয়ে হয় না, এক হচ্ছে ভিড়ের মধ্যে থাক, লাইফ দেখ, আর এক হচ্ছে একটুখানি সেক্লুশনে থাক, পিসটাকে এনজয় কর। বিশেষ করে এই ধরনের পাহাড়ি এরিয়াতে দু ধরনের লাইফ হয়। হ্যাঁ, যেরকম আমরা দার্জিলিং মেলে ঘুরতে ভালোবাসি কারণ ওখানে এত লোকজন, ওখানের ভাইবটা ভালো লাগে। আবার ঠিক পিসফুল জায়গাতেও থাকতে ভালোবাসি, যেমন চটকপুর ঠিক। বা ওই টাইপের একটু অফবিট প্লেসগুলো।
তো হ্যাঁ, দুরকম, মানে দুটোই সুন্দর দুরকম ভাবে, দুটোই এক্সপিরিয়েন্স করা উচিত। শনিবার সন্ধেবেলা লে মার্কেট থাকে জমজমাট, আলো ঝলমলে, উষ্ণ এবং প্রচুর মানুষের ভিড়ের মধ্যে। সেখানে খাম্বিরের গন্ধে লাদাখি অর্নামেন্টস দেখে আমাদের রাস্তা সোজা নিয়ে গেল যেখানে একটি মেয়ে বাঁশি বাজাচ্ছিল। তার অপূর্ব পেন্টাটনিক স্কেলে বাঁশি শুনতে শুনতে আমাদের পেছনেই শুরু হলো নামাজ পড়া। সেই সব কোলাহলের মাঝখানে আমরা বিভিন্ন রকম পাশমিনা দেখতে দেখতে, টিবেটান অর্নামেন্টস দেখতে দেখতে, গলিপথে প্রচুর দোকান, জামা কাপড়, খাম্বির, কাবাব, গয়নাগাটি, সোভেনিয়ার্স সব কিছু দেখতে দেখতে আমাদের প্রচুর খিদে পেয়ে গেল। এই রাস্তাটা এত আইকনিক, সামনেই একটা গির্জা পড়ছে, এখানেই পড়ছে একটা হিন্দু ধর্মশালা ঠিক আমার মাথার ওপরে। আবার একটু ওই দিকটা চলে গেলেই পড়ছে ওই মনেস্টারি যেটা আপনাদের দেখালাম। যেহেতু লাদাখের হিস্ট্রি খুব ক্রস কালচার, তো লেতে ঘোরার সময় সেটা আরও চোখে পড়বে বেশি করে। এই ক্রস কালচার দেখতে দেখতে আমাদের একটু খিদে পেয়ে গেছে, সন্ধ্যের খাবারটা খাওয়া হয়নি। মোমো খেতে ঢুকলাম। রাস্তায় এরকম অনেক ছোটোখাটো ফুড স্টলস রয়েছে, বড় রেস্টুরেন্টসও রয়েছে, পাবসও রয়েছে, বার্সও রয়েছে। খুবই ভালো, পুরো ভরা একদম ভেতরটা। স্টাফিংটা খুব সুন্দর। 140 রুপিস, 10 পিস একটা প্লেটে। একদম পেট ভরে যাবে আমাদের। ভালো লাগছে একটা। এই লকেটটা খুব সুন্দর, মানে একটু বেশ ইউনিক লাগছে, যেটা ওই একটা পেন্ডেন্টের মতো আছে ছোট্টটা। হ্যাঁ, ওপরে একটা পার্পল কালারের মতো পাথর আছে, একটা স্টোন আছে, সুন্দর দেখতে। দামটা জিজ্ঞেস করি। আচ্ছা, বেশ খানিকক্ষণ জিজ্ঞেস করার পর, দরদাম করার পর কত দাম বললো? 18,000, 18,000। 18,000। খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। তো চোখ পড়েও এরকম জিনিসে, বেশ দামটা বেশ ভালোই হয়। বাট ওগুলো অ্যাকচুয়াল সিলভার দিয়ে করা। ম্যাগনেটসগুলো ভালো গুড্ডি? হ্যাঁ, ভালো, কয়েকটা বেশ ভালোই লাগছে। थोड़ा सा कम कर देंगे, ठीक है? ठीक है, ज़रूर मैं बताऊंगा अगर लेना है तो फिक्स इट। এই মার্কেটটা, যেগুলো ছোটোখাটো দোকানগুলোর যে কালেকশন, এটা প্রায় 9:30 অবধি খোলা থাকে, 9টা 9:30। এইগুলোর দাম 900,000 টাকা মতো বললো। এই হচ্ছে চকটা। এটিএম প্রচুর অ্যাভেলেবেল। আমরা ভয় পাচ্ছিলাম আসার সময় যে যদি ক্যাশ লাগে তো কি করব। প্রথম কথা তো ক্যাশই লাগলো না। যদি নতুন সিম আপনি নেন, এখানে বাইরে নেট কানেকশন পেয়ে যাবেন। মেক শিওর আপনার যে সেকেন্ড সিম ট্রে, সেটাতে যেন আপনার ইউপিআই রেজিস্টার্ড নাম্বারটা থাকে, না হলে হোয়াটসঅ্যাপ করতেও সমস্যা হবে আর ইউপিআই ইউজ করতেও সমস্যা হবে। অন্য যেই ট্রেটা, সেই ট্রেটার মধ্যে আপনি নতুন সিমটা লাগাবেন, তাহলেই কোনো অসুবিধা হবে না। সব জায়গায় ইউপিআই অ্যাকসেপ্টেড। আর লের সব জায়গায় আপাতত আমরা দেখেছি, হ্যাঁ। বাদবাকি জায়গাগুলো আমরা আপডেট করব। আমরা খেতে ঢুকলাম লে মার্কেটের নাম করা হিমালয়ান ক্যাফেতে। অনেকটা ওঠা আছে এই রেস্টুরেন্টে আসতে গেলে। ওই বাড়িটার প্রথম তলা উঠলাম, এই দ্বিতীয় তলা বাঁদিকে আই হোপ রেস্টুরেন্টটা পাবো। ইয়েস। ইন্টেরিয়রটা খুব সুন্দর আর প্রচুর লোকজনও খাচ্ছে, সো আমি গেসিং খাবার ভালোই হবে। এমনিতে 4.6 রেটিং আছে এদের। আমাদের খাবারটা এসে গেছে ফাইনালি। এই হিমালয়ান আমাদের কিন্তু অনেকটা ওয়েট করালো, তাই না? অনেকটা, প্রায় আধ ঘন্টা আমরা বসে আছি। আধ ঘন্টা ধরে বসে আছি। যাই হোক, ওদের বোধহয় আজকে স্টাফ শর্ট পড়েছে,
কিন্তু খাবারগুলো দেখতে খুবই সুস্বাদু লাগছে ওপর থেকে, তো আমরা শুরু করছি। মোমো ইন স্যুপ, যেটাকে আমরা ওয়ান্টন স্যুপও বলি, ওরা একটা অন্য নাম দিচ্ছে, একটা টিবেটান নাম দিচ্ছে। জিনিসটা বেশ হালকা খেতে, খুব লাইট একটা ফ্লেভার রয়েছে, যারা ওয়ান্টন স্যুপ খেয়েছেন জানেন। আর মোমোগুলো বেশ ওয়েল প্যাকড আর কি, একটাও কিন্তু ভাঙছে না। সো খেয়ে দেখি। ওয়াও, এটা চিকেন মোমোর স্যুপ, ঠিক আছে। পর্ক মোমোয় আর একটু ফ্লেভার্স থাকে, কিন্তু কনসিডারিং দ্যাট আমার কিন্তু বেশ ভালো লাগছে। এবার আসি অন্য ডিশটাতে, সাপটা আর মাটনের টিংমো। টিংমো আর সাপটা এই দুটোই টিবেটান ডিশ, আর দুটো একসাথে যায়, মানে ইটস আ কমপ্লিট মিল আর কি। তো আই লাভ দ্য টিংমো, দ্য মাটন টিংমো। কিন্তু সাপটাটা একটু কাঁচা ময়দার একটা স্মেল রয়েছে, মানে প্রবাবলি আরেকটু বেক হতো হয়তো। যাই হোক, জিনিসটা মোটাও মানে পুরো ভেতর অব্দি আগুনটা পৌঁছানো বা ভাবটা পৌঁছানো ইজ ডিফিকাল্ট। কিন্তু যাই হোক, মাটনটা দিয়ে জিনিসটা ম্যানেজ হয়ে যাচ্ছে, মাটনটা থাকার জন্য খারাপ লাগছে না। বাকিটা খাই, শেষ করি, বিল মেটাই, বাড়ি যাই, কিছু ঘুমোতে হবে। এখন 10টা বাজে, আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি, হোটেলের দিকে হাঁটবো। ম্যাল কিন্তু এখনও খোলা, বেশ কিছু দোকান এখনও বসেছে, মানে এরা একটু আগে বসেনি। আই থিঙ্ক ওই মেন দোকানগুলোর ব্যবসার সময়টা শেষ হলে তারপর এটা বসে। এটা আমি মানালি ম্যালেও দেখেছি যে 9:30 থেকে 10টা বা 10টা থেকে 10:30, আধ ঘন্টা ওই পুরো হকাররা একদম রাস্তায় বসে যায়। সেম জিনিস এখানেও, এখানে অনেক সস্তায় জিনিস পাবেন, আর একদম লাস্ট মোমেন্টে যেটা ভাল লাগবে আপনি তুলে নিয়ে চলে যেতে পারেন। এইবার বলে রাখি আমাদের খাবার নিয়ে, হিমালয়ান রেস্টুরেন্টে আমরা খুব স্লো সার্ভিস পেয়েছি। তো স্লো সার্ভিস মানে এতটাই স্লো যে যাওয়ার পর 15-20 মিনিট বসে থাকা, অর্ডার করার পর আরও আধ ঘন্টা বসে থাকা, আই থিঙ্ক 1 ঘন্টা আমরা জাস্ট বসে কাটিয়েছি। কিন্তু ওদের খাবারের টেস্ট আর কোয়ান্টিটি খুবই ভালো। কোয়ালিটি কি জানি না, কারণ হাইজিন মেনটেন করে না, টেবিল পরিষ্কার করে না, আগের টেবিলের গেস্টের খেয়ে যাওয়া এঁঠোর ওপরেই বসে আপনাকে খেতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি আপনাদের রেগুলার হয় নাকি আজকে কোনো রেয়ার সিনারিও যেদিন আপনাদের হয়তো স্টাফ কম আছে, তো উনি সেরকম কিছু উত্তর দিতে পারলেন না। তার উপরে আবার সার্ভিস চার্জ লাগিয়েছে। হ্যাঁ, সার্ভিস চার্জ লাগানো হয়েছে যৎসামান্য, কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না যে এই সার্ভিসটার জন্য আমি চার্জ দিই। যাই হোক, সেইটা বলানোর পর ভদ্রলোক কিন্তু সেটা সরিয়ে দিয়েছেন। তো ব্যবহার খুবই ভালো, খাবারের কোয়ান্টিটি খুবই ভালো। আমাদের হোটেল এখান থেকে 10 মিনিট হেঁটে, রাস্তা একদম ফাঁকা হয়ে এসছে, খুব ভাল লাগছে দেখতে লে টাউনটাকে, লে সিটিটাকে বলা চলে।